পুরনো কায়দায় ফিরছে কি বিএনপি জামাত? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। গতকালকে এই রকম একটি বিষয় নিয়ে কথা বলেছি যে একটি মৃত্যু কি জামাতের সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে? হ্যাঁ, সেটিরই বলা যায় ফলো আপ আলাপ করতে এসছি। গত পরশু জামাত আমির ডক্টর শফিকুর রহমান রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তারা ঐকমত্যের সরকার করতে চায়, কমপক্ষে আগামী 5 বছর, মানে একটা তারা একটি ঐকমত্যের সরকার প্রত্যাশা করে। কেন প্রত্যাশা করে? গত পরশু যে মুহূর্তে বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি চলছে, ঠিক সেই মুহূর্তে জামাত আমির রয়টার্সকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সাক্ষাৎকার দেওয়ার পরেই তিনি জানাজায় উপস্থিত হয়েছেন। আসলে একটা মৃত্যু সব হিসাব পাল্টে দিয়েছে। আমরা বেশ কয়েকবার যাবৎ লক্ষ্য করছিলাম যে জামাত এককভাবে এই যে সামনে যে পাতানো নির্বাচনটা হতে যাচ্ছে, একপাক্ষিক নির্বাচন। আমরা বারবারই বলে থাকি যে বাংলাদেশে দুটো রাজনৈতিক দল, একটি বিএনপি, একটি আওয়ামী লীগ। আওয়ামী লীগকে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে যেহেতু একপাক্ষিক নির্বাচন, সেখানে নির্বাচনী টেম্পার করে বা নির্বাচনী কারচুপি করে জামাত আসলে এককভাবে ক্ষমতায় আসতে চেয়েছিল, যার লক্ষ্যে জামাত ইসলামী দলগুলোকে নিয়ে একটা 10 দলীয় জোটও করেছে। কিন্তু বিধিবাম 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময়ে যে বাংলাদেশের অনুভূতিটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি যে একপাক্ষিক নির্বাচন, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে বা আসতো তাহলে হিসাবটা কিন্তু ভিন্ন রকম হতো। যেহেতু আওয়ামী লীগ নেই না, সেহেতু আওয়ামী লীগের ভোট জামাত ভাগ বসানোর যে একটা চিন্তা, সেই চিন্তাটাও আসলে বাস্তবায়ন হবে না। আমি গতকালকেও বলেছি যে আওয়ামী লীগের ভোট অন্য কোথাও যাবে না। আওয়ামী লীগের লোকজন, সমর্থক ভোটই দিতে যাবে না। ভোটটা হবে অর্ধেক জনগোষ্ঠীর মধ্যে। এই অর্ধেক জনগোষ্ঠীর মধ্যে এখন চিন্তিত হয়ে পড়েছে মৃত্যুর কারণে, বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে জামাত চিন্তিত হয়ে পড়েছে যে ক্ষমতা তো আর হলো না, এখন তাহলে কি করা? এখন তাহলে বিএনপির সাথে যে কোনো ভাবে নেগোশিয়েট করতেই হবে। এবং তারই প্রেক্ষিতে পরশুদিন রয়টার্সের সাক্ষাৎকার এবং গতকাল সন্ধ্যেবেলা আমরা দেখলাম জামাত আমির সদল বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডেরায় হাজির হয়ে গেছেন এবং হাজির হয়ে তিনি বৈঠক শেষে সংবাদ মাধ্যমকেও বলেছেন যে তারা একসাথে কাজ করতে চায়। শুধু তাই নয়, জামাতের বাচ্চারাও কিন্তু গতকালকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জামাতের বাচ্চারা বলতে আমি এই মুহূর্তে বলতে চাইছি যে ডাকসু তো শিবির দখল করেছে, আপনারা জানেন। সেই ডাকসুর নেতারাও কিন্তু গতকালকে তারেক রহমানের সাথে দেখা করেছে, কারণ তাদের মাথা খারাপ যে ক্ষমতা তো যেহেতু বিএনপির হাতে চলে যাচ্ছে, তারা যদি বিরোধী দলে থাকে তাহলেও কিন্তু আর এক দৌড়ের উপর থাকতে হবে। এই দৌড় থেকে মুক্তি পাওয়ার জন্যই তারা ক্ষমতার অংশীদার হতে চায়, মন্ত্রী হতে চায়। এবং ক্ষমতার অংশীদার হলে এই যে যেভাবে সারা দেশে দখলদারিত্ব কায়েম করে আছে, এই দখলদারিত্বটা বজায় থাকবে এবং 5 বছরে মাজাটা আরো শক্ত হবে। এবার যে স্বপ্নটা দেখেছিল যে এককভাবে ক্ষমতায় যাবে, 5 বছর যদি শরিক হিসেবে ক্ষমতায় থাকে, তাহলে তারা মনে করছে যে পরবর্তীতে এককভাবে ক্ষমতায় যাবে। জামাত আসলে আমাদের সবার সহযোগিতায় ফুলে ফেপে উঠেছে, এর দায় কেউ এড়াতে পারে না। বিএনপির তো বটেই, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের জামাতে ইসলামের রাজনীতি উন্মুক্ত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত ধরে জামাতে ইসলামী ক্ষমতার স্বাদ পেয়েছে। তাদের গাড়িতে জাতীয় পতাকা উঠেছে, কোথাও হয়নি। জামাতের বয়স 84 বছর। এই 84 বছরের ইতিহাসে জামাত কোথাও ক্ষমতার স্বাদ পায়নি, এমনকি জন্মস্থান পাকিস্তানে পর্যন্ত পায়নি। লাহোরে জামাতের জন্ম, জামাতে ইসলামী হিন্দ লাহোরে জন্ম। সেই পাকিস্তানে জামাত আজ পর্যন্ত সুবিধা করতে পারেনি, বাংলাদেশের ক্ষমতার স্বাদ পেয়েছে। এখন তারা স্বপ্নে বিভোর পূর্ণ ক্ষমতার।
এবং এসবের প্রেক্ষিতে আরো একবার সদ্য প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে জোট করার বার্তা দিল বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির প্রধান শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার খালেদা পুত্র তারেক রহমানের সঙ্গে দেখা করে তাকে সমবেদনা জানান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে শফিকুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, দেশের স্বার্থে বিএনপি এবং জামাত মিলেমিশে কাজ করতে পারে। তারেক এবং বিএনপি নেতারাও একই মত ব্যক্ত করেছেন বলে দাবি করেন শফিকুর রহমান। অবশ্য বিএনপির কোনো মত এখন পর্যন্ত আমার চোখে পড়েনি, হয়তো আরো আমরা যখন ভিডিওটা তৈরি করছি আরো পরে হয়তো চোখে পড়বে। বিএনপি হয়তো কোনো একটা বক্তব্য দেবে, আজ হোক বা কাল হোক, যে কোনো সময় বক্তব্য দেবে। মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত জামাত একসময় বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল সংগঠনটি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন বিএনপির সহযোগী হিসেবে ক্ষমতায় ছিল জামাত। পরবর্তী সময়ে দু দলের গাঁটছড়া ছিন্ন হয়। বৃহস্পতিবার তারেকের সঙ্গে সাক্ষাতের পর জামাতের প্রধান বলেন, অতীতে একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও করব। একই সঙ্গে তার সংযোজন 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে, একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। ডক্টর শফিকের মন্তব্য থেকে স্পষ্ট যে ভোটের আগে জোট না হলেও নির্বাচনের পর বিএনপির সঙ্গে জোটে যেতে চান তারা। আমি আগেই বললাম যে দুদিন আগেই সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামাত প্রধান বলেছিলেন, আমরা ন্যূনতম 5 বছর একটি স্থিতিশীল জাতি দেখতে চাই। সেই লক্ষ্যে যদি রাজনৈতিক দলগুলি একত্রিত হয় তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব। যাই হোক, বুঝতেই পারছি আমরা যে জামাতের অবস্থানটা এই মুহূর্তে কি। এখন আমি গতকালকের কন্টেন্টেও প্রশ্ন তুলেছিলাম যে বিএনপির এককভাবে ক্ষমতায় যাবার সুযোগ আছে সব পরিস্থিতিতে। গাছের ডালপালাও এখন বলছে, জোয়ারটা এমন উঠেছে যেহেতু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের অনুপস্থিতিতে, যে গাছের ডালপালা, চেয়ার টেবিল, পোকা মাকড় সবকিছু বলছে যে বিএনপি ক্ষমতায়। এখন বিএনপি ক্ষমতায়, বিএনপি জামাতের সাথে জোট করবে কেন? জোট তো করার প্রয়োজন নেই, কারণ বিএনপি 150-এর বেশি আসন পাবে, 200 আসন পাবে, বা যেটি হোক, যত আসনে পাক। জোট করবে, হয়তো জোট করতেও পারে, আগের কায়দায় ফিরতেও পারে, কারণ বিএনপি যদি এককভাবে ক্ষমতায় থেকে একক মন্ত্রিসভা গঠন করে দেশ চালানো কঠিন হবে। আমি গতকালকেও বলেছি, আজকেও বলছি, জামাত তটস্থ করে মারবে। আবার বিএনপি যে আওয়ামী লীগকে ফেরাবে এই আশাটা আসলে করা যায় না, কারণ আমরা প্রতিনিয়ত হিংসা দেখেছি, জানাজা অনুষ্ঠানে পর্যন্ত হিংসার বক্তব্য দিতে দেখেছি। আওয়ামী লীগকে আওয়ামী লীগের নিজের চিন্তাই করতে হবে। আর আওয়ামী লীগের চিন্তা কেন করবে না? আওয়ামী লীগ কেন চিন্তা করবে না? আওয়ামী লীগ কি এই যে 2006 সালে, আবার উদাহরণগুলো বারবার চলে আসে, এই যে জামাত বিএনপি একজোট ছিল, একজোট থেকে একটা পাতানো নির্বাচন করতে চেয়েছিল 2006 সালেও, নিজেদের পাতানো তত্ত্বাবধায়ক সরকার দিয়ে। এই আওয়ামী লীগে কিন্তু সেই সময় লগি বৈঠার আন্দোলন করে এদেরকে পতন ঘটিয়ে 1/11-এর একটা সরকার গঠিত হয়েছিল। আজকে বাংলাদেশের অবস্থা কিন্তু সেদিকেই, আবার একটা একপাক্ষিক নির্বাচনের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আওয়ামী লীগের শক্তি সামর্থ্য আমরা দেশবাসী আসলে দেখতে পাচ্ছি না, কিন্তু আজকে শক্তি নাই। 2 মাস পরে যে শক্তি সামর্থ্য নিয়ে আওয়ামী লীগ হাজির হবে না, এটিও কিন্তু বলা যায় না। এটি স্পষ্ট যে সার্বিক বিচার বিশ্লেষণে জামাতের যে ভাষা, জামাতের যে কথা, তাতে মনে হচ্ছে যে বিএনপি জামাত আবার আগের কায়দায় ফিরতে চাইছে, 2001-06-এর কায়দায় ফিরতে চাইছে। 2001-06-এর কায়দায় যদি ফেরে আওয়ামী লীগের জন্য কঠিন হবে,
কিন্তু পরিস্থিতি যত কঠিন তত ফেরাটা আওয়ামী লীগের জন্য যদি কঠিন না হয়, আওয়ামী লীগ মনে করবে আমাকে কেউ ফিরিয়ে দেবে, বিএনপি ফিরিয়ে দেবে, ভারত ফিরিয়ে দেবে, সেনাবাহিনী ফিরিয়ে দেবে, অমুক ফিরিয়ে দেবে, তমুক ফিরিয়ে দেবে, না। আওয়ামী লীগের জন্য যত কঠিন হবে পরিস্থিতি, তত আওয়ামী লীগের জন্য ফেরা ত্বরান্বিত হবে। দেয়ালে পিঠ থেকে গেলে মরণ কামড় দিতে চাইবে আওয়ামী লীগ, আওয়ামী লীগ ফিরতে চাইবে খুব স্বাভাবিকভাবে। আর 2001-06 আমলটার কথা যদি বাংলাদেশের মানুষ, আজকের প্রজন্মের এটা জানার কথা না, 2001-06 আমল যারা দেখেছে, বাংলাদেশের মানুষ অন্ততপক্ষে সেই পরিস্থিতি চাইবে না। গত 1.5 বছর ইউনূসের শাসন দেখছে, অতিষ্ঠ হয়ে গেছে। বিএনপি জামাতের যদি আবার একটা জোট সরকার হয়, সেই সময়টাও 1.5 বছর যাবে না, কয়েক মাসেই মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, আওয়ামী লীগ ফিরবে। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত আর মাত্র খুব বেশি দিন তো নেই, মাত্র 6 সপ্তাহ। এই 6 সপ্তাহ পর কি হয়, কারণ 6 সপ্তাহ পরের ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে ইতিমধ্যে জামাত কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বিএনপি যদি জামাতের এই ফাঁদে আবার পা দেয়, গত 1.5 বছর জামাতের বিভিন্ন ফাঁদে পা দিয়ে বিএনপির অনেক ক্ষতি হয়েছে। বিএনপি কদিন আগে অজনপ্রিয় ছিল, প্রচন্ড অজনপ্রিয়, যার বহিঃপ্রকাশ ছাত্র সংসদ নির্বাচনগুলো, এবং নানাভাবে অজনপ্রিয় ছিল। সাময়িক সিম্প্যাথি আছে, এটা কয়দিন থাকবে? 7 দিন, 15 দিন, 1 মাস। আবারও যদি সেই তাণ্ডবের সময় বাংলাদেশ ফিরে আসে, জনপ্রিয়তা হারিয়ে যেতে সময় লাগবে না। জনপ্রিয়তা স্রোতের মতো, নদীর স্রোতের মতো এক জায়গায় স্থির থাকে না, এটা শুধু ভেসে যায়। কাজেই আজকের যে বিএনপির জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাকে কাজে না লাগিয়ে যদি জামাতের ফাঁদে বিএনপি পা দেয়, বিএনপির জন্য মহা বিপদ আছে। তারেক রহমান দীর্ঘদিন বিদেশে প্রবাস জীবন কাটিয়েছেন, তিনি দেশে এসেছেন। 7 সালে তিনি বিদেশে যেতে পেরেছিলেন। আমি ধারণা করি এবার আর তিনি বিদেশে যেতে পারবেন না। তার একটা ভুলের খেসারত দিতে হবে, এবং এই মাটিতেই তার খেসারত দিতে হবে। কাজে আমরা আশা করি যে তারেক রহমান আবার কোনো ভুলের পুনরাবৃত্তি করবেন না। আশা করতেই পারি, কিন্তু আশা কতটা পূরণ হবে, অতীতেও অনেক আশা পূরণ হয়নি। আমরা কর্মে বিশ্বাসী, কাজ না দেখলে আসলে বিশ্বাস করতে পারি না। তারেক রহমান হয়তো ভুল করবেন এবং বাংলাদেশে ফেঁসে যাবেন। তিনি কিভাবে ফেঁসে যাবেন, সময় সেগুলো বলবে। খালেদা জিয়ার জানাজার দিনে পাক ভারত 2 দেশের কূটনীতিকরাই বাংলাদেশে এসেছিলেন। উদ্দেশ্য পরিষ্কার থাকলেও এই সফর নিয়ে এক পশলা রাজনীতি হয়ে গেছে এরই মধ্যেই। দেখা গেল পাক স্পিকারের সাথে ডক্টর ইউনূসের হাস্যোজ্জ্বল ছবি, অথচ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে হলো না কোনো বৈঠক। প্রশ্ন উঠেছে, এমনটা হলো কেন? ভারতের সাথে সম্পর্ক যা গেছে তা কি একেবারেই গেছে? এমন প্রশ্ন উঠছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায় বেলায় ঢাকার রাজপথে যখন শোকের আবহে বিদেশি অতিথিদের ভিড়, তখন সবার নজর ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপরে। চলমান টানাপোড়েনের মধ্যেই ভারতের কোনো শীর্ষ প্রতিনিধির এই সফর ঘিরে নানান কৌতূহল ছিল। কিন্তু দিন শেষে যখন দেখা গেল পাকিস্তানের স্পিকার কিংবা নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিক বৈঠক করেছেন, অথচ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তেমন কোনো দ্বিপাক্ষিক আলোচনা হলো না, তখন কূটনীতির অলিন্দে গুঞ্জন শুরু হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে পাকিস্তানের স্পিকার সর্দার আয়াজ সাদিকের সঙ্গে প্রধান উপদেষ্টার হাস্যোজ্জ্বল ছবি যখন সামনে এলো, তখন প্রশ্নটা আরো জোরালো হয়ে উঠল, ভারতের সঙ্গে কি বর্তমান সরকারের দূরত্বটা আরো স্পষ্ট হয়ে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কূটনৈতিক এবং সরকারি ভাষ্যগুলো বিশ্লেষণ করলে বেশ কিছু দিক বেরিয়ে আসে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে অনেকটা সহজভাবে দেখার চেষ্টা করেছে। তাদের মতে এই সফরগুলো ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং মূল উদ্দেশ্য ছিল শ্রদ্ধা নিবেদন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক না হলেও সরকারের উচ্চ পর্যায়ের যোগাযোগ কিন্তু একদমই ছিল না তা নয়। জানাজার আনুষ্ঠানিকতার ফাঁকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মতে এই সফরকে একান্তভাবে রাজনৈতিক বা রাষ্ট্রীয় সম্পর্কের মাপকাঠিতে বিচার করা ঠিক হবে না।
জয়শঙ্কর এসেছিলেন একটি শোক অনুষ্ঠানে যোগ দিতে এবং পুরো সময় উপস্থিত থেকে তিনি তার রাষ্ট্রীয় সৌজন্য পালন করে ফিরে গেছেন। তবে কূটনৈতিক বিশ্লেষকদের চিড়ে তো আর এত সহজে ভেজে না। তাদের চোখে বিষয়টি কেবল সময়ের অভাব বা সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক না হওয়াটাকে অনেকে ভারতের পক্ষ থেকে এক ধরনের অপেক্ষা করো এবং দেখো নীতি হিসেবে দেখছেন। আবার বাংলাদেশের পক্ষ থেকেও খুব বাড়তি আগ্রহ দেখানো হয়েছে তেমনটিও মনে হচ্ছে না। সাবেক রাষ্ট্রদূতদের মতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দিল্লির যে এক ধরনের শীতল সম্পর্ক চলছে, এই সফর হয়তো সেই বরফ পুরোপুরি গলাতে পারেনি। কিন্তু জয়শঙ্করের উপস্থিতির মাধ্যমে ভারত অন্তত এই বার্তাটি দিতে চেয়েছে যে তারা বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতাকে অস্বীকার করছে না এবং সম্পর্কের জট খোলার একটা প্রাথমিক চেষ্টা তাদের পক্ষ থেকে রয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শোক বার্তা নিয়ে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা এবং তার হাত ধরে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাওয়ার যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন এক মেরুকরণের আভাস দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন ভারত হয়তো বুঝতে পেরেছে যে গত ১.৫ দশকে বাংলাদেশের অভ্যন্তরীণ আবেগ বুঝতে তাদের কিছুটা ভুল হয়েছিল। এখন তারা বিএনপির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে এই দূরত্ব ঘোচাতে চায়। তারেক রহমানকে লেখা চিঠিতে যেভাবে নতুন সূচনার কথা বলা হয়েছে তা থেকে স্পষ্ট যে ভারত এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে তাদের চাল দিতে শুরু করেছে। ভারত হয়তো দেখছে আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল, তাই তারা এখন থেকেই দলটির সঙ্গে নতুন করে সেতু বন্ধন তৈরি করতে চাইছে। অন্যদিকে পাকিস্তানের স্পিকারের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকটি ছিল অনেকটা আনুষ্ঠানিক এবং সেখানে দুই দেশের ঝুলে থাকা সম্পর্ক এগিয়ে নেবার সরাসরি বার্তা ছিল। পাকিস্তানের এই অতি আগ্রহ এবং ভারতের আপাত দূরত্ব বজায় রাখা, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমান সরকার ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। ডক্টর ইউনূস হয়তো এই মুহূর্তে ভারতের সঙ্গে কেবল আনুষ্ঠানিকতায় আটকে না থেকে কাজের মাধ্যমে সম্পর্কের গভীরতা মাপতে চাইছেন। শেষ পর্যন্ত জয়শঙ্করের এই সফরটি সরাসরি কোনো বৈঠক উপহার না দিলেও ভারতের পরিবর্তিত অবস্থানটি পরিষ্কার করে দিয়েছে ভারত এখন আর কেবল একটি নির্দিষ্ট দলের উপর নির্ভর না করে বাংলাদেশের মূল রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ বাড়াতে আগ্রহী।